যদি জিজ্ঞেস করো আমি কি বলতে এসেছি তবে শোনো। এত বড় যে একটা যুদ্ধ বাড়ালে, কুরুক্ষেত্রের যুদ্ধ, তা এই যুদ্ধের জন্য কি তুমি কোনো প্রায়শ্চিত্ত সূচক যজ্ঞ করেছো? যজ্ঞ যজ্ঞ তো যুধিষ্ঠির রাজস্ব। যুধিষ্ঠির ভাব কেন তুমি বলে? আরে যুধিষ্ঠির যজ্ঞ করলে যুধিষ্ঠির পুণ্য পাবে, তুমি যজ্ঞ করলে তুমি পুণ্য পাবে। যুধিষ্ঠিরের যজ্ঞে তোমার কোনো পুণ্য হবে না। তোমার পুণ্যের জন্য তুমি কোন যজ্ঞ করেছো সেটা বলো না। যজ্ঞ তো আমার করা হয়, তাহলে যজ্ঞ করতে হবে। বেশ, আমি কি যজ্ঞ করবো আপনি বলুন? হ্যাঁ, যদি জিজ্ঞেস করো কি যজ্ঞ করতে হবে তবে শোনো। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে, দানব্রত যজ্ঞ হবে। শোনো বলি হে রাম, ত্রিভুবন নিমন্ত্রণ হে। প্রথম বলা হলো শুনো বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ। মানে স্বর্গের দেবতা, মর্তের মানুষ, পাতালের দৈত্যকুল, দানবকুল, নাগকুল, স্বর্গ, মর্ত, পাতাল, এই তিন জায়গার লোকদেরকে নিমন্ত্রণ করতে হবে। এই গেল প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। গান সবাইকে বলবে হাসি, গান সবাইকে বলবে হাসি। কি বললাম শুনলেন? বলল দান সবাইকে করিবে হাসি মুখে। মায়েরা, সবার দান কিন্তু হাসি মুখে হয় না। ভিখারি এলো, হাত পাতলো, আপনি 5 টাকা এইভাবে দিয়ে চলে এলেন। এতে পুণ্য কতটা হয় তা জানা নেই, কিন্তু আপনি নিজে খুশি হবেন না। মানুষকে দেওয়ার যে সুখ, সেটা যারা একবার দিয়েছে তারাই জানে। তাই মানুষের জন্য করার কাজ, মানুষের জন্য সেবা করা, এইটি যেন হাসি মুখে হয় সেটা দেখে। স্বয়ং ভগবানকে এই কথা বলছেন নারদ মুনি, যে যা চাইবে তাই দিবে। মানে ত্রিভুবনের সবাই আসবে, সবাই। মানে আমরা যতজন এখানে বসেছি সবাই, পিঁপড়ে টিপড়ে যেগুলো চলছে, মশা টশা যেগুলো চলছে, তারাও সবাই। পৃথিবী খালি করে, স্বর্গ খালি করে, মর্ত খালি করে সবাই মিলে প্রভাস যজ্ঞে যাবে। সবাই আবার যে যা চাইবে তাকে তাই দিতে হবে, হাসি মুখে দিতে হবে। আর বলেছিলাম 3টে শর্ত, তাহলে 3 নম্বর শর্ত কি? সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি বাঁধে। সর্বশেষে দানে দিয়া ভিক্ষার ঝুলি সঙ্গে লইয়া, ভিক্ষা করি যাইবে নিজ সুখে, ভিক্ষা করি যাইবে নিজ সুখে, ভিক্ষা করি যাইবে নিজ সুখে, যাইবে নিজ সুখে। তখন শ্রীকৃষ্ণ বলছেন, কিন্তু কথাটা শুনে আমার ঠিক মনে হলো। কেন ঠিক কেন মনে হলো? আরে দেখুন, আমার কাছে যে যা চাই আমি তাকে তাই দিয়ে দিলাম। তারপর ভিক্ষার ঝুলি পেতে যা দিলাম সেটা আমি ফেরত দেবো, নাকি ঠিক ব্যাপার? বিবেকানন্দ কি বলেছেন? যে দাও আর ফিরে নাহি চাও। সেবা বিনা কোনো চিন্তাই করতে হবে যে আমি এর প্রতিদানে
ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে সেই ব্যক্তির কাছ থেকে তোমার দেওয়া 1 কোটির মধ্যে থেকে 1টি টাকা ভিক্ষা নেবে। সেই ভিক্ষা নিলে কি হবে জানো? তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। দান শেষে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে যাবে। দান শেষে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে যাবে। ভিক্ষা করি যায় বন্ধু সুখে, ভিক্ষা করি যায় বন্ধু সুখে। সবই তো বুঝলাম দেবর্ষি পাদ, কিন্তু ত্রিভুবনে চিঠিটা পাঠাই। আমি ত্রিভুবন নিমন্ত্রণ করে দেব। যাদের চিঠি করবেন তাদেরকেই করব, আর যাদের চিঠি করবেন না তাদেরকে সর্ব আগে করব নিমন্ত্রণ। সবাইকে নিমন্ত্রণ করবো, কোনো চিন্তা নাই, আমি তো আছি। সবাইকে দিয়ে দেবে। শুনুন মায়েরা, একটা গল্প বলি, বসুন। একটা গল্প বলে নি, তারপর চিঠি দেওয়া হবে। নারদ মুনি কি বলে গেলেন জানেন শ্রীকৃষ্ণকে? বললেন কোনো চিন্তা নেই, আপনি তো ত্রিভুবনকে বলবেন, ত্রিভুবনকে তো বলতে হবে, সবাইকে বলতে হবে। চিঠি লিখতে গিয়ে হতে পারে আপনি কারোর নামটা লিখতে ভুলে গেছেন, হতেই পারে। এত এত লোককে চিঠি দেবে, নাম ভুল হতেই পারে। যদি কারো নাম ভুল হয়ে থাকে চিন্তা নেই, যার নাম আপনি ভুলেছেন তার কাছে আমি আগে গিয়ে চিঠি দেওয়ার চেষ্টা, আগে গিয়ে বলছেন দেখলেন সবার নামে চিঠি দিল কিন্তু আপনার নামে দেয়নি কিন্তু। এই কথাটি আমি আগে আগে গিয়ে বলবো, তারপর আপনার যা চিঠি আছে সেগুলো দেব। ওই যে বলে না স্বভাব যায় না মূলে, সেই বাংলার একটা প্রবাদ আছে না, সেই গ্রাম্য ভাষায় বলে স্বভাব যায় না মূলে। মূলে মানে মরলে, মরলেও মানুষের স্বভাব যায় না। নারদ মুনি তো স্বভাবই ঝগড়া লাগান। শুনুন, এই স্বভাব যায় না মরলে ভারী গল্প আছে। একজন বাবা, তার 3 ছেলে, 3 ছেলেকে নিয়ে তিনি এমন একটা বর্ণ কুটিরে থাকেন, খাওয়া দাওয়ার কোনো জায়গা নেই, তাই তার একমাত্র রোজগারের জায়গা হলো চুরি করা। তার পেশাই হলো চুরি করা, তিনি হলেন প্রফেশনাল থিফ, তার প্রফেশনই হলো চুরি করা। এবার সেই ব্যক্তি প্রত্যেকদিন রাত্রিবেলায় যান, যার বাড়ি থেকে যা পারলেন চুরি করে আনলেন, আর তাতে তার সংসার চলে। এবার সেই কাজে তাতে তার সংসার চলে এবং তার ছেলেদের পড়াশোনা চলে, মানে ভালো চলে। মানে এমন চলে তো আছে যারা চুরি করে মদ খেয়ে উল্টে পড়ে থাকে, কিছু মনে করবেন না, কিন্তু এটা তো সত্যি কথা। এমন চোর তো আছে যারা নেশা করার জন্য চুরি করে, সেই চোর কিন্তু এই চোর নন। তিনি অভাবে চুরি করেন বটে, কিন্তু কাজে লাগান ভালো কাজে। ছেলেগুলোকে পড়াশোনা শেখাতে হবে যাতে ছেলেগুলোকে এই পথ অবলম্বন না করতে হবে, তাই তিনি চুরি করে ছেলেদেরকে পড়াশোনা শিখিয়েছেন। একজন হয়েছেন মাস্টার, একজন হয়েছেন ব্যারিস্টার, আরেকজন হয়েছেন ইঞ্জিনিয়ার। 3 ছেলে 3 জায়গার একেবারে ভালো ভালো পণ্ডিত। কিন্তু বলে হবে কি, ছেলেরা পড়াশোনা করে গেছে, একেবারে দামি চাকরিতে বসেছে, প্রচুর টাকা, 3-4 তলা বাড়ি তৈরি হয়ে গেছে, কিন্তু তার স্বভাবটি যায় না। রাত যেই হয়, সবাই যখন ঘুমিয়ে পড়েছে, উনি
ছেলেরা এত বড় বড় জায়গায় চাকরি করে, তাই পাড়ার লোকেরা বলতে সাহসও পায় না। তবু একদিন পাড়ার লোকেরা ছেলেদেরকে ধরলো, বললো কিছু মনে করো না, কিন্তু তোমার যে বাবা কি, ওনার যা স্বভাব ছিল তাই স্বভাব থেকে গেছে। এত ভালোভাবে তোমরা মানুষ হয়ে গেলে, কিন্তু এখনো অব্দি তার চুরি করার স্বভাবটি গেল না। বাবা একটু দেখো কি করা যায়। তখন তারা বললো এত ভারী সমস্যা। তাই বাবাকে বোঝানোর চেষ্টা করলো, বললো বাবা আপনি সারা জীবন আমাদেরকে খাওয়ানোর জন্য, আমাদেরকে বড় করার জন্য চুরি করেছেন, কিন্তু এখন তো আপনার চুরির দরকার নেই, দয়া করে এখন আর চুরি করবেন না। সাবধান, তোমাদেরকে বড় করে দিয়েছি, তার মানে এই নয় যে তোমরা আমার উপরে কথা বলবে। আমি হলাম তোমাদের বাবা, আমি কি করবো না করবো তার কৈফিয়ত আমি তোমাদের কাছে দেবো। আমার যা ইচ্ছে আমি তাই করবো, তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে বলে দাও, আমি তাই করবো, কিন্তু আমাকে কোনো কিছুতে তোমরা বাধা দিতে যেও না। তখন সেই ছেলেরা কি বললো, যারা ঘর থেকে বেরিয়ে গেছে। এবার ছেলেদের মাথায় একটা বুদ্ধি, তারা ভাবলো বাবা যে বাইরে গিয়ে চুরি করবে, বাবা বাইরে বেরোতে পারলে তারা তো বাইরে গিয়ে চুরি করবে। তাই রাত্রে যখন ঘুমাবো সব কটা দরজা জানলায় তালা দিয়ে ঘুমাবো। তখন সব ভাইরা তো আরাম একদম তালা দিয়ে ঘুমিয়েছে। এবার কি হয়েছে, বড় খোকা সকালবেলা উঠে, মাস্টার তো কলেজে যাবে, কলেজে যাওয়ার জন্য তিনি যেখানে ডাস্টার আর ওই হোয়াইট বোর্ডের যে পেন ওইটা যেখানে রেখেছেন, ঘুম থেকে উঠে দেখেন ওইটা মেজো ছেলের বাড়িতে ঘরে ঢুকে গেছে। আবার মেজো ছেলে ব্যারিস্টার, যে কোটটা পরে যাবে সেই কোটটা তাকে ছোট ছেলের ঘরে ঢুকে গেছে। আবার ছোট ছেলে ইঞ্জিনিয়ার, তার ওই যত সব মেকানিক্যাল সামগ্রী সেইগুলো নিয়ে যখন বাইরে যাবে দেখেন ওর সব সামগ্রী বড় বাবার ঘরে ঢুকে গেছে। কি ব্যাপার, কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো, খুঁজতে খুঁজতে একদিন রাতে দেখলো বাবা এই সমস্ত কাণ্ড করছে। তখন বলছে বাবা এটা কি তোমার ঠিক হচ্ছে, বাইরে চুরি করতে পারছো না বলে বাড়ির ভিতরে গিয়ে ঘন্টে করছো। তখন বাবা বলছে শোন, আগে আমি চুরি করতাম অভাবে, আর এখন আমি চুরি করি স্বভাবে। মানে আমার এই চুরি বৃত্তি তুই কোনোদিন সরাতে পারবি না। ঠিক তেমনই নারদ মুনির ঝগড়া লাগানো অভ্যাস, তিনি যাদের কাছে চিঠি লিখতে ভুলে গেছেন তাদের কাছে আগে গেলেন, তারপর কার কাছে গেলেন, শিব ঠাকুরের কাছে। তাই নিমন্ত্রণ পত্র
তীর্থ